সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় মানবতা বিরোধী অপরাধ, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে শাহরিয়ার কবির, ভারপ্রাপ্ত সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। মাঝখানে আছেন শাওন মাহমুদ আর শহীদ আলতাফ মাহমুদের মেয়ে এবং অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৮৮.29। শিক্ষার মান বাড়াতে উত্তরপত্র মূল্যায়নে আরও বেশি যত্নবান হওয়ার তাগিদ শিক্ষাবিদের। শুধু বিনোদনের নয়, সমাজ সংস্কারের লক্ষ্য রেখে চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রী। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ। জামাত শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র, বললেন বাণিজ্যমন্ত্রী। ট্রাইব্যুনাল সংশোধন আইন শিগগিরই উঠছে মন্ত্রিসভায়। রাজধানীর বিভিন্ন সুপার শপে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। পচা বাসি খাবার বিক্রির দায়ে কারাদণ্ড, জরিমানা। নিয়মিত মনিটরিং এর ঘোষণা খাদ্যমন্ত্রী। এবং রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে এফবিআই। পাকিস্তান ও উত্তর কোরিয়াও জড়িত, দাবি ফায়ার আইয়ের। দাশগুপ্ত, আপনি আমাকে একটু বলবেন যে এখন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে যে আপনাদের যে ট্রাইব্যুনালটা আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কি পর্যায়ে আছে? কত মানুষ এটার মধ্যে এখন বিচার প্রক্রিয়ার মধ্যে আছে? কার কার রায় পুরোপুরি হয়ে গেছে, কারগুলো পেন্ডিং আছে, কার আপিল বিভাগ আছে? এই পুরো ডিটেলস একটা যদি। আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দানবীর রণদা প্রসাদ সাহা সহ তার হত্যাকাণ্ড সহ প্রায় ৮০০র মতো অভিযোগ কিন্তু তদন্ত সংস্থায় আছে। এর মধ্যে প্রায় ৩০টির মতো অভিযোগের তদন্ত হয়েছে এবং তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকেই কিন্তু আরেকটি মামলায় ট্রাইব্যুনাল শেষ হয়ে গেছে এবং এটা রায়ের জন্য অপেক্ষা করছে যে কোনো দিন। আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে আরো ৩টি মামলায় এবং সামনের আরো 4টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়াটি চলছে। মূলত এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া এবং তদন্তের যে কার্যক্রম, এই অবস্থায় ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রমটি রয়েছে। এর মধ্যে কতজনের রায় হয়ে গেছে যেটা আপিল বিভাগের ইয়ার জন্য পেন্ডিং? এই পর্যন্ত তো প্রায় ১৭টা মামলার ইয়া, যেটা ২৫টি মামলার রায় কিন্তু হয়েছে। তার মধ্যে ৮টি মামলায় আসামিরা পলাতক আছে, ১৭টি মামলায় আপিল মামলা হিসেবে মাননীয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং ছিল। তার মধ্যে 5টি মামলার কার্যক্রম শেষ হয়ে গেছে, আরো 12টি মামলা কিন্তু এই মুহূর্তে আপিলে রয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তা আপনার কাছে কি মনে হয়, থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে আন্তর্জাতিকভাবে অভিযোগ আসে যে সঠিকভাবে এই ট্রাইব্যুনাল কাজ করছে না বা সঠিক পন্থা অবলম্বন করে কাজ করছে? প্রথম কথা হচ্ছে, আপনারা জানেন যে এই ট্রাইব্যুনাল গঠনের শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যারা এই মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধীদের বিচারের বিপক্ষে যারা লবিস্ট হিসেবে কাজ করেছে বা রাজনৈতিক দল হিসেবে যারা রাজনৈতিক ভূমিকা পালনের চেষ্টা করেছে, তারা শুরু থেকেই বলেছে যে এই আইন আন্তর্জাতিক মানের নয়, এই একটি, এবং এই ট্রাইব্যুনাল নিরপেক্ষও নয়। মামলা শুরুর কিছুদিন পর আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আন্তর্জাতিক অপরাধ বিষয়ক উপদেষ্টা মিস্টার র্যাপ এখানে এসেছিলেন, স্টিফেন র্যাপ আসার পরে তিনি কিছু প্রস্তাবনা দিয়েছিলেন, কিন্তু তখনও কিন্তু ট্রাইব্যুনালস অ্যাক্টের
আপনার যে কার্যবিধি, তখনও কিন্তু এটি কার্যবিধি তখন প্রণয়ন চলছিল। সে অবস্থায় আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু প্রস্তাবনা কিন্তু ট্রাইব্যুনাল অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করে। এরপরেও যখন মামলার বিচার কার্যক্রমটি চলছিল, তখন আসামি পক্ষের তরফ থেকে কিন্তু কোর্টের ভিতরে একটা লিগ্যাল ফাইট করা হয়েছিল এইভাবে যে এ আইন আন্তর্জাতিক মানের নয়। সেখানে আমরা প্রসিকিউশনের তরফ থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আন্তর্জাতিক যে আইন এবং যে বিচারগুলো হচ্ছে সেখানকার প্রসিডিংস নিয়েও আমরা দেখিয়েছি যে বাইরের যে মান, এ মানটি শুধু এখানে বিদ্যমান রাখা হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে এ মান কিন্তু আরো অধিকতর উন্নত। যে কারণে স্টিফেন র্যাপ যখন সর্বশেষ তিনি বাংলাদেশ সফর করলেন, এরপরে কিন্তু তিনি এক সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু বলেছেন যে এই মামলা যে প্রক্রিয়ায় চলছে এখানে আন্তর্জাতিক মান রক্ষিত আছে এবং ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার করছে। এবং সেখানে আরো বলা হয়েছিল যে বাংলাদেশের এই বিচারটি বিভিন্ন পৃথিবীর নানান দেশে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে বা গণহত্যার জনিত অপরাধের বিচারের ক্ষেত্রে বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াটি একটি রোল মডেল হিসেবে কিন্তু দাঁড়িয়ে গেছে। অতএব সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ট্রাইব্যুনালের প্রতিটি রায় এই পর্যন্ত যা বেরিয়েছে তাতে কিন্তু আমাদের যে আন্তর্জাতিকভাবে যে আইনটি আছে, যেটাকে আমরা রোম ইনস্টিটিউট বলি, এই রোম ইনস্টিটিউট এবং বাংলাদেশের যে আইন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, তার তুলনামূলক বিচার হয়েছে। রুয়ান্ডা, যুগোস্লাভিয়া যেখানে আইনগুলোর মাধ্যমে এই অপরাধীদের বিচার হচ্ছে, সেই আইনগুলোকেও নিয়ে কিন্তু বাংলাদেশের এই আইনের তুলনামূলক বিচার করে ট্রাইব্যুনাল পরিষ্কারভাবে দেখিয়েছেন যে আন্তর্জাতিক মানকে বজায় রেখেই বাংলাদেশের এই বিচারিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অ্যাপিলেট ডিভিশনের রায় যেখানে তারা অ্যাপিল করলো, আপিলের মধ্যেও কিন্তু অ্যাপিলেট ডিভিশন এই বিষয়টিকে কিন্তু তারা আরো যথার্থভাবে এই আন্তর্জাতিক মানের যে বিচার, এটিকে কিন্তু মাননীয় অ্যাপিলেট ডিভিশন এই যে 5-6টি রায় বেরিয়ে গেল, সেই রায়ের মধ্যে কিন্তু সেটিকে তারা অভিমত ব্যক্ত করেছে। অতএব সেক্ষেত্রে বলতে চাই, ওই যে প্রচারণাগুলো ছিল ইতিমধ্যেই, প্রচারণাগুলো যে অপপ্রচার, সেটি কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। শারের ভাই, আরো অন্তত 20টা দেশে বিচার হচ্ছে, কোনো বিচার নিয়ে কথা ওঠে না। চিলিতে হচ্ছে, ওরা তো গুলি করে মেরে ফেলে দিচ্ছে। তারপরে ক্যাম্বোডিয়াতে আমাদের সাথে বিয়ে হচ্ছে, শ্রীলঙ্কায় আছে, রুয়ান্ডায় আছে, বসনিয়ায় আছে, সব জায়গায় আছে। ওই জায়গার কোন জায়গার মান আছে কিনা সেই মানগুলো নিয়ে কথা বলা হচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা কেন হচ্ছে না? বিচার নিয়ে একটা জিনিস, যুদ্ধাপরাধের বিচার যখন থেকে শুরু হয়েছে, কখনো যুদ্ধাপরাধীরা বা গণহত্যাকারীরা এই বিচারকে সহজভাবে মেনে নেয়নি। তারা এই নুরেমবার্গ ট্রাইব্যুনাল, যেটা একেবারে মিত্র শক্তির সর্বশক্তি দিয়ে যে বিচারটা করেছে, সামর্থ্য দিয়ে, সেখানেও কিন্তু প্রশ্ন উঠেছে। ওই যে নাৎসিদের আইনজীবীরা প্রথমেই বলেছেন যে এখানে তারা ন্যায় বিচার পাবেন না, এই জন্যে যে যারা মামলার একটা পক্ষ, তারাই আদালত গঠন করেছে, তারাই বিচারক নিয়োগ করেছে এবং সেখানে এটা নিরপেক্ষ নয়। এবং এই নিয়ে তখন প্রচুর বিতর্ক হয়েছে এবং সেখানে আন্তর্জাতিক বহু মডেল সেখানে দাঁড় করানো হয়েছে যে বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা বলে কোনো প্রশ্ন উঠতে পারে না, শব্দটা হবে ন্যায় বিচার। এখন এটা নিয়ে তখন, এটা আমার বইতেও আছে, আমি লিখেছি যে নিরপেক্ষতা মানে কি, একজন চোর সে তো বলতে পারে বিচারক যদি চোর না হয় সে আমার বিচার করতে পারবে না, সাধু কি করে চোরের বিচার করবে? একজন স্পাইয়ের বিচার কোনো দেশ করতে পারবে না। স্পাই বলবে যে কি, এই লোক তো, এই দেশের লোক তো, আমার তো বিচার হবে না, কারণ আমাকে তো পাকিস্তানের, ধরা যায় একজন পাকিস্তানি গোয়েন্দার আমি বিচার করব। সে বলল বাংলাদেশের আদালতে আমি বিচার পাবো না, আমাকে পাকিস্তানের বিচারক নিয়োগ করতে হবে। এই প্রশ্নগুলো কিন্তু সবসময় থাকে। আমাদের যেটা দেখতে হবে, ন্যায় বিচার আমরা নিশ্চিত করেছি কিনা। ন্যায় বিচারের ক্ষেত্রে প্রথম শর্তটা হচ্ছে অভিযুক্তকে কতগুলো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আত্মপক্ষ সমর্থনের জন্য। গ্রানাদার সঙ্গে আমি ওটাই যুক্ত করতে চাই। নুরেমবার্গ থেকে শুরু করে কম্বোডিয়া পর্যন্ত
অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনে যত সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি দেওয়া হয়েছে। এগুলো বহু আন্তর্জাতিক ফোরামে আমরা বলেছি। সমস্যাটা হচ্ছে জামাতের অঢেল টাকা, শত শত কোটি টাকা তারা ব্যয় করছে লবিস্ট নিয়োগ করে, এবং এই লবিস্টদের টাকাগুলো কিন্তু কাজ করছে। এটা দিয়ে আপনি আইন প্রণেতা কিনতে পারেন, গণমাধ্যম কিনতে পারেন, তথাকথিত মানবাধিকার সংগঠন কিনতে পারেন। জনমত টাকা দিয়ে কেনা এটা এমন কোনো ব্যাপার নয়, টাকা থাকলে আপনি পারেন। বইও লিখতে পারেন। এবং বই লেখা, গবেষণা করা, খবরের কাগজে একটা আর্টিকেল, বিবৃতি দেওয়ানো, এগুলো খুব মামুলি ব্যাপার এখন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের সরকার তো ট্রাইব্যুনালে ওই সামান্য কিছু টাকা বরাদ্দ করে, কিন্তু এই যে জামাতি অপপ্রচার কাউন্টার করবার মানে জন্য প্রচারণার যে ইয়েগুলো আন্তর্জাতিকভাবে যে সেমিনার সম্মেলন করা দরকার, ইন্টারঅ্যাকশন গুলো করা দরকার, সেটা সেভাবে করছে না। আমি নিজে, আমাদের নির্মূল কমিটির নেতারা 50-এর উপর আন্তর্জাতিক সম্মেলন, সেমিনারে আমরা যোগ দিয়েছি, এই কথাগুলো তুলে ধরেছি। কোথাও কিন্তু আমাদের বক্তব্য প্রদানের পরে পাল্টা যে বিরোধিতা করবে, এমনকি জামাতের টবি ক্যাডম্যান পর্যন্ত সেটা করতে পারেনি। ইউরোপিয়ান পার্লামেন্টে আমি ছিলাম, তুরিন আফরোজ ট্রাইব্যুনালের প্রসিকিউটর দুজন ছিলেন, জিয়াদ আল মালুম, টবি ক্যাডম্যানও ছিল, এবং আমাদের বক্তব্যের পর টবি কোনো জবাব দিতে পারেনি। এবং সেটা ডেইলি স্টারে পরে নিউজ হয়েছিল, টবি ক্যাডম্যানকে স্বীকার করতে হয়েছে যে নীতিগতভাবে আমি বিচারের বিরুদ্ধে নই। তো এই পরিস্থিতিতে যেটা হচ্ছে যে 71-এর অবস্থা জানেন, আমেরিকা সহ গোটা পশ্চিম ইউরোপ পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল। আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। এখনো পাকিস্তান আমেরিকার ডার্লিং, এখনো পাকিস্তানকে নিয়ে তাদের যে স্বপ্ন, বহু রাজনৈতিক যে পরিকল্পনা, সবকিছু স্ট্র্যাটেজিক হিসেবে পার্টনার হচ্ছে পাকিস্তান। সুতরাং তারা পাকিস্তানের পক্ষে বলবে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি, বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, নিজেদের সীমিত সম্পদ দিয়ে দেশীয় আইনে, দেশীয় বিচার ব্যবস্থায় আমরা আন্তর্জাতিক অপরাধের বিচার করতে পারি। যতগুলো ট্রাইব্যুনালের কথা বললেন সবগুলোই হচ্ছে কোনো না কোনোভাবে হাইব্রিড কোর্ট। হয় জাতিসংঘ থেকে বিচারক এনেছে, আইনজীবী এনেছে, অন্য দেশ থেকে টাকা এনেছে, ফান্ড জোগাড় করেছে, বিচার হচ্ছে। তাহলে সাফল্যের কথা যদি এই বলি, জায়গায় আপনি যেগুলো হাইব্রিড কোড, তাই এই জায়গায় একটা সমস্যা তাদের, মানে যারা এই প্রচারণা চালাচ্ছে বা তাদের এই জিনিসটা কি হতে পারে যে যেহেতু হাইব্রিড কোড আপনি বলছেন যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে, যখন তারা মনে করছে যে তারা এখানে ঢুকতে পারছে না বা তাদের এই আইনগুলো হচ্ছে না, সেই ক্ষেত্রে তারা না, হাইব্রিড কোডের যুক্তি খুব সুবিধা। যে কম্বোডিয়ার যে হেলেন জার্ভিস এদের মুখপাত্র বাংলাদেশ এসে বলেছেন, এবং আমরাও জানি কম্বোডিয়াতে কেন হাইব্রিড কোড করবার দরকার হলো। যুদ্ধের পরে কম্বোডিয়াতে কোনো বিচারক ছিল না, কোনো আইনজীবী ছিল না, লয়ের কিছু ছাত্র ছিল, আইনের কিছু ছাত্র ছিল। আমাদের বিচারপতি কে এম সোবানকে কম্বোডিয়ান সরকার তখন নিয়ে গিয়েছিল তাদের বিচার ব্যবস্থাটা কিরকম হবে এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। সেই জন্য কম্বোডিয়ার জাতিসংঘ থেকে বিচারক বা আইনজীবী আনা দরকার হয়েছে। আমাদের এত দীর্ঘ ঐতিহ্যের একটা বিচার বিভাগ রয়েছে, এত যোগ্য বিচারক আইনজীবীরা রয়েছেন, আমাদের হাইব্রিড কোড করবার কোনো দরকার নেই। আর দ্বিতীয়ত, আজকে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে, শত শত কোটি টাকা ব্যয় করছে জাতিসংঘ এই হাইব্রিড কোর্টের জন্য, কম্বোডিয়ান সরকারকে টাকা খরচ করতে হচ্ছে। রেজাল্টটা কি? এই পর্যন্ত মাত্র 2 জনের বিচার হয়েছে, বাংলাদেশের চেয়ে পুরনো ট্রাইব্যুনাল, অথচ আমরা এই সময়ের মধ্যে 32 জনের বিচার শেষ করেছি। তো সেদিক থেকে সাফল্যের কথা যদি বলেন, আমাদের সাফল্য অনেক বেশি। এই নিয়ে আমি একটা প্রামাণ্য চিত্রও বানাচ্ছি, অন্যান্য একেবারে নুরেমবার্গ থেকে কম্বোডিয়া পর্যন্ত তুলনা করে। আমি মনে করি যে বাংলাদেশ, এটা রানাদা যথার্থভাবে বলেছেন, বিচার, গণহত্যার বিচার বঞ্চিত দেশগুলোর জন্য, জাতির জন্য বাংলাদেশ একটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, যে সীমিত সম্পদ দিয়ে তোমরা দেশীয় আইনে আন্তর্জাতিক অপরাধের বিচার করতে পারো। এখানে শাহরিয়ার ভাইয়ের সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই। 1990 সালে যখন ইউনাইটেড নেশনসের উদ্যোগে যখন রোম ইনস্টিটিউটটা ঘোষিত হলো আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য, সে আইনে একটি কথা লেখা আছে। সেখানে বলা হচ্ছে, যদি কোনো রাষ্ট্র সে দেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার তারা যদি বিচার করতে সক্ষম না হয়, তাহলেই কেবলমাত্র সেই সব রাষ্ট্রের অপরাধীদের যে বিচারগুলো জাতিসংঘের অধীনে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হবে। বাংলাদেশ কিন্তু 1973 সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনটা করেছিল, গোটা পৃথিবীর ইতিহাসে এটি হলো আন্তর্জাতিক অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধের বিচারের জন্য এটি কিন্তু প্রথম লিখিত আইন। ডোমেস্টিক ল। নুরেমবার্গ ট্রায়াল এবং টোকিও ট্রায়ালের কথা শাহরিয়ার ভাই বলেছেন,
এটা কিন্তু কোনো লিখিত আইনও ছিল না, লিখিত প্রসিডিউরও ছিল না। সেদিক থেকে বলতে চাই যে বাংলাদেশ রোম ইনস্টিটিউটে আরেকটা জিনিস আছে যে তাদের আদালত প্রতিষ্ঠার আগের কোনো মামলা কিন্তু তারা করতে পারবে না। 98 সালের আগের যে অপরাধ, আমরা তো 71 অপরাধের বিচার করছি, এটার কোনো এখতিয়ারই আন্তর্জাতিক অপরাধ নাই, এটা ওই আইনের আওতায় নাই। আর তাছাড়া যেহেতু বাংলাদেশ দায়িত্ব নিয়েছে 1973 সালে, তারাই বিচার করবে, অতএব হ্যাগের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচারের এখতিয়ার তো সেখানে নেই। আপা, শহীদ আলতাফ মাহমুদের সন্তান হিসাবে এখন যে প্রসিডিউরটা চলছে, 71 যে গণহত্যা বলেন, মানবতা বিরোধী বলেন, যেটাই বলেন না কেন, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমার মূল্যায়নটা একেবারে সোজা সাপটা কথাই বলতে চাই। আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে যুদ্ধাপরাধীদের বিচার হবে। সেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল হয়ে বিচার কাজ শুরু হয়ে সাক্ষ্য দিয়ে সবকিছু শেষ করে যখন কার্যকারিতা শুরু হয়, এক একটা বিচার হয় এবং এক একটা কার্যকরী হবার পর থেকে, বিশেষ করে গত যে মুজাহিদ এবং নিজামী, এই দুজনের বিরুদ্ধে আমাদের ছোটবেলা থেকে যেই ঘৃণা এবং যেই এটা একদম মানে আমি কি বলবো, আমাদের পুরো পরিবার, কেন চাচুরাও বলতে পারবে যে আমাদের শহীদ পরিবারের যে পরিমাণ তাদের প্রতি যে নেগেটিভ যে ব্যাপারগুলা, সেখানে এসে যখন মনের মধ্যে সংশয়, মনের মধ্যে ভয়, লজ্জা, অনেক কিছুই তো ছিল এবং অনেক বছরের কিন্তু সেগুলো চাপা পড়তে 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 কঠিন একটা জায়গায় হয়েছে। সংশয়টা থেকে কিন্তু বের হয়ে এসেছি আমরা যখন আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনালটা শুরু হলো এবং এই দুইজন অপরাধীর সাথে আরো 4টা যে কার্যকর হলো এবং যে রায়গুলা হচ্ছে, এখনো প্রতিটা রায় এবং রায় কার্যকারিতা হওয়ার পরে আমি সত্যি করে বলি, আমি চিমটি দিয়ে ভাবি যে সত্যি এটা বাস্তবে হচ্ছে। এটা বাংলাদেশে নিজামী নেই, বাংলাদেশে মুজাহিদ নেই, সাকা নেই, কাদের মোল্লা নেই। এটা আমরা আসলে কখনো ভাবিনি স্যার। আপনাদের কাছে, সবার কাছে আসলে আমি সবসময়, গতকালকেও বলেছি, আগেও বলেছি, ধন্যবাদ দেওয়া মানে শেষ মুহূর্ত পর্যন্ত ধন্যবাদ দিলেও আসলে কৃতজ্ঞতা, এটা বিশাল কৃতজ্ঞতা দিতেই হবে আমাদেরকে সবসময়। আমাদের যে লজ্জার পাহাড়গুলো ছিল, এরা যখন আমাদের সামনে দিয়ে হেঁটেছে, মন্ত্রী হয়েছে, পতাকা দাবিয়ে চলেছে, আমরা লজ্জায় আসলে মুখ দেখাতে পারতাম না। ভাবতেন যে আসলে আপনি কোথায় আছেন। হ্যাঁ, আমরা কোনোদিন ভাবিনি। অপমান তো, তা অপমানের চূড়ান্ত। হ্যাঁ, তো সেইখানে এই জিনিসগুলা কোথাও গিয়ে বলতে গেলে খুব ভাষা নিয়ে গুছিয়ে আমি এখনো পর্যন্ত বলতে পারি না। কিন্তু এখন পর্যন্ত তো সুন্দরী বললেন না, এটা তো ভেতর থেকে আসছে আর কি। হ্যাঁ, ফিলিংসটা এরকম, ফিলিংসটা যে এত বেশি আমাদের শোক থেকে শুরু করে যুদ্ধ, জীবন যুদ্ধ, আমাদের বাসস্থান, আমাদের পড়াশোনা, আমাদের মায়ের চাকরি, আমাদের খালা মামা, হয় না যে সব কিছু মিলে একটা টাইমে কিন্তু আমরা উদ্বাস্তের মতো জীবন কাটিয়েছি। কোথায় থাকবো, কোথায় কি করব। হ্যাঁ, গতকাল যেরকম মনে করিয়ে দিচ্ছিলেন, আমি খারাপ জিনিসগুলা খুব কম মনে করি এখন, কারণ আমরা খুব শক্ত অবস্থানে এসেছি। আমি খারাপগুলাকে, হ্যাঁ না, এছাড়াও খারাপ জিনিসগুলাকে পার হয়ে এসেছি। এখন আসলে সামনে এগোনোর সময়। এমনও গেছে যে আমাদের শহীদ পরিবারদের আমাদের যে জায়গাটা দেওয়া হয়েছিল থাকার, মাথা গোজার, আমাদের যে ভাতা, সেখান থেকে আমাদেরকে 24 ঘন্টার নোটিশও দেওয়া হয়নি। রাতে নোটিশ দেওয়া হয়েছে, পরের দিন পুলিশ এসে উচ্ছেদ করেছে, টানিয়ে হিঁচড়ে নামছে। এখন আমি খয়েরি খাকি পোশাকগুলা চোখ বন্ধ করে দেখতে পাই যে আমি বাইরে ট্রাঙ্কের উপরে বসে আছি। আমি তখন কত বয়স, 82 সালে ফেব্রুয়ারি মাসে। আমরা তখনও জানতাম না আমি কোথায় গিয়ে থাকবো। এগুলা সবসময় বলতে চাই না, কিন্তু আজকে বললাম কেন, কোথাও গিয়ে তো সফলতা আসছে, আমাদের পা শক্ত হচ্ছে। আস্তে আস্তে আগামী প্রজন্মকে এই জিনিসগুলোও জানতে হবে যে আমরা শহীদ পরিবারগুলো কি লজ্জার মধ্যে, কত সংকুচিত হয়ে আমরা জীবন যাপন করেছি। কিন্তু এই যে বিচার কার্য, এই যে গত কয়েক বছর, এই আজকে আমি শাওন মাহমুদ বলতে পারি যে আমাদের এক একটি এই রাজাকার, যুদ্ধ অপরাধী বলেন, মানবতা বিরোধী বলেন, এদের এক একটি পতন আরো এক এক স্তরে উঁচু করে সজাগ করছে, সাহস সঞ্চয় করে দিচ্ছে। আমি একটু সংযোজন করি শাওনের সঙ্গে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে
75-এর পর বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর এই দেশটি বেশিরভাগ সময় শাসিত হয়েছে এই গণহত্যাকারী, যুদ্ধাপরাধী এবং তাদের সহযোগীদের দ্বারা। প্রত্যক্ষ পরোক্ষভাবে এরাই ক্ষমতায় ছিল এবং এরা ক্ষমতায় থেকে কি করেছে, বঙ্গবন্ধু শহীদ পরিবারের জন্য কারোর জন্য একটা বাড়ি বরাদ্দ করেছেন, কিছু ভাতা দিয়েছেন। এরা ক্ষমতায় এসে প্রথম সুযোগে শহীদ পরিবারদের সে বাড়ি থেকে উৎখাত করেছে। শাওনের নিজেদের কথা বললো, কালকে শাওনকে আমি মনে করিয়ে দিয়েছিলাম, শাওন এই ঘটনাগুলো ঘটেছে। জহির রায়হানের পরিবারকে কিভাবে খালেদা নিজামীদের সরকার বাড়ি থেকে উৎখাত করেছে, এবং এরকম শত শত হাজার হাজার খবর কাগজে বেরিয়েছে। শহীদ পরিবার রাস্তায় ভিক্ষে করছে, এই খবর তো কাগজে বেরিয়েছে। আর এরা কি করেছে, এরা ক্ষমতায় থাকার সুবাদে বিত্ত বৈভবের বিশাল পাহাড় গড়েছে। নিজামী, সাইদি এরা কি ছিল, রাস্তার ভিখিরি ছিল 71 সালে। সাইদি ফুটপাতে বসে তাবিজ বিক্রি করত। আজকে তারা শত শত কোটি টাকার সম্পদের মালিক। যে কারণে আমরা বারবার ট্রাইব্যুনালকে বলছি, সরকারকে বলছি, এদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার এবং নির্যাতিতদের পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। এই সম্পদ তাদের নয়। এবং একই সঙ্গে আমরা পাকিস্তানের ব্যাপারেও বলেছি, বাংলাদেশ সরকার এখন পর্যন্ত পাকিস্তানের কাছে 30 লক্ষ যে গণহত্যার এর ক্ষতিপূরণ দাবি করেনি। পাকিস্তান কেন ক্ষতিপূরণ দেবে না, কেন তারা ক্ষমা চাইবে না? ক্ষমা চাইতে বাধ্য করতে হবে, ক্ষতিপূরণ দিতে পাকিস্তানকে আমরা বাধ্য করব। জার্মানি যদি দিতে পারে, জাপান যদি দিতে পারে, কেন পাকিস্তান দেবে না? তো এইগুলো তো অমীমাংসিত বিষয় আর অনেক রয়ে গেছে। সেই জন্য আমরা বলছি দল হিসেবে এখন জামাতের বিচার করতে হবে, সেই সঙ্গে পাকিস্তানিদেরও বিচার এখন জরুরি হয়ে উঠেছে। আপনি তো পাকিস্তানিদের জরুরি কথা বলছেন। পাকিস্তান তো সবসময় জন্য একজনের বিচারের রায় হওয়ার পরে ফাঁসি কার্যকর হলেই কিন্তু তাদের মধ্যে থেকে বিবৃতি আসে। এক নম্বর হলো সংসদেও কোনো সময় আসছে, কখনো তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে কিন্তু, এবং তারা কিন্তু ওই লোকগুলোকে ডিফেন্ড করছে এবং তাদের বক্তব্য থাকছে এরকম যে এরা আমাদের লোক ছিল বলেই এর ইয়ে হয়ে যাচ্ছে। এতে কি মনে হয় না যে পুরো জিনিসগুলোর মধ্যে তারা এটা প্রমাণ করে দিচ্ছে যে ওই সময় এরা যা যা করেছে সব? এই বিষয়ে সবচেয়ে চমৎকার মন্তব্য গত ডিসেম্বরে জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর পুত্র হায়দার ফারুক মওদুদী বলছিলেন যে বাংলাদেশের শহীদ পরিবার বা বাঙালিরা এতকাল ধরে যে কথাগুলো বলছে যে জামাত হচ্ছে পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্য পাকিস্তানি একটা দল বাংলাদেশে কাজ করছে, তো পাকিস্তান সরকার তো তাদের বিবৃতিগুলো দিয়ে ওইটা কি সত্য বলে প্রমাণ করে দিল। এখন তো বিচার করতে গেলে আরেকটা নতুন বিচার করতে হবে, রাষ্ট্রদ্রোহিতার বিচার। এই যে প্রমাণগুলো পাকিস্তান দিয়ে দিয়েছে ওনাদেরকে যে এরা 71 সালে পাকিস্তানের হয়ে কাজ করেছে, যখন এই দেশটা 26 মার্চ থেকে বাংলাদেশ হয়ে গেছে, যে বাংলাদেশের উপর পাকিস্তান একটা আগ্রাসী যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, আমরা সেই যুদ্ধের বিরুদ্ধে লড়ছিলাম দেশকে পাকিস্তানে হানাদার মুক্ত করবার জন্য। তো এই লোকগুলোকে তো এখন নতুন একটা অভিযোগ এখন দায়ের করতে হবে, মামলা দায়ের করতে হবে, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার, এবং সেইটারও শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। তো সেই জন্য পাকিস্তানের এই যে দুর্বৃত্তপনা, এটা আমরা বারবার বলছি। এই বিচারের ব্যাপারে, বিচার পৃথিবীর সব দেশে বিচার ব্যবস্থা স্বাধীন সার্বভৌম, কেউ কোনো দেশের অভ্যন্তরীণ বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারে না। সৌদি আরবের বিচার তো পৃথিবীর সবচেয়ে বর্বরচিত বিচার, কিন্তু বাংলাদেশ সরকার, কোন সরকার আনুষ্ঠানিক না এটা বলতে পারে না, কারণ এটার সৌদি বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা স্বাধীন সার্বভৌম, আপনি নাক গলাতে পারেন না। কিন্তু বাংলাদেশের ব্যাপারে তারা নাক গলাচ্ছে। সেজন্য আমরা বলেছি এই যে পাকিস্তান দুর্বৃত্ত রাষ্ট্র, দুর্বৃত্ত তো আমরা বলছি না, আন্তর্জাতিক গবেষকরা বলছেন, দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞরা বলছেন, এই দুর্বৃত্ত রাষ্ট্রটির সঙ্গে আমার সম্পর্ক রাখবার কি দরকার? ইসরায়েলের সঙ্গে যদি আমার সম্পর্ক না থাকে, 30 লক্ষ গণহত্যাকারীর সঙ্গে দেশের সঙ্গে আমার কেন সম্পর্ক রাখতে হবে? যারা এখনো জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাস এবং জেহাদ এখানে রপ্তানি করছে, তাদের দূতাবাস এখানে বসে সন্ত্রাসীদেরকে টাকা দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, জামাতকে মদত দিচ্ছে। তো আমরা বলেছি যদি সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা সম্ভব না হয়, সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনুন, এবং দুটো লিয়াজো অফিস থাকবে ইসলামাবাদ, বাংলাদেশে, তাদের এই দুর্বৃত্তপনাগুলো বন্ধ করতে হবে। এবং এর জন্যে ওই যে 195 জন তালিকাভুক্ত এবং তালিকার বাইরেও যেসব পাকিস্তানের যুদ্ধাপরাধীরা আছে, অবিলম্বে তাদের বিচার শুরু করতে হবে। পাকিস্তানি হাইকমান্ড, আপনাদের মনে রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাজি হাইকমান্ডের বিচার হয়েছিল। আমরা বলছি পাকিস্তানি সামরিক হাইকমান্ডের বিচার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হতে হবে। ক্ষতিপূরণ দিতে তাদের বাধ্য করতে হবে, ক্ষমা চাইতে বাধ্য করতে হবে, তবেই পাকিস্তানকে আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারবো। এত নমনীয় কূটনীতি দিয়ে না, এটা একেবারে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি এখন আমাদেরকে গ্রহণ করতে হবে পাকিস্তানের ব্যাপারে। না, যথেষ্ট হয়েছে, আমরা এই দুর্বৃত্তকে ছাড় দিতে চাই না। উনি একটা কথা বলেছেন, সম্পত্তি বাজেয়াপ্ত, সম্পত্তি বাজেয়াপ্তের গণহত্যাকারীদের। আপনি জানেন যে ইতিমধ্যেই তো বেশ কিছু
মামলার যে রায়গুলো আমরা দেখেছি, সেখানে প্রায় প্রতিটি রায়ে ট্রাইব্যুনালের কিছু অভিমত আছে, যে অভিমতগুলোকে অ্যাপিলেট ডিভিশন তারা রিএসার্ট করেছে। সে অভিমতের মধ্যে পরিষ্কার করে তারা বলেছে এই যে ৭১-এ জামায়াত ইসলাম তার অঙ্গ সংগঠনগুলো নিয়ে যে মানবতা বিরোধী অপরাধটি পরিচালনা করেছে, এর মধ্য দিয়ে সংগঠনটি ক্রিমিনাল অর্গানাইজেশনে পরিণত হয়ে গেছে। এবং ৭১-এ যা করেছে, ট্রাইব্যুনাল বলছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও গত ৪৫ বছর ধরে তারা সে একই কায়দায়, একই বিষয়, একই প্রক্রিয়ায় তারা সেই অপরাধগুলো চালিয়ে এসছে। এই জন্যে যদি বাংলাদেশটাকে যদি যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বাংলাদেশটিকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে পরে সেখানে বলা হচ্ছে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই জামাতের এবং জামাতের অঙ্গ সংগঠনের যুক্ত ব্যক্তি যারা, তাদেরকে কিন্তু বিচ্ছিন্ন করতে হবে। তাদের এই যে সম্পদ এবং যে সমস্তগুলো আছে, এগুলো নিয়েও কিন্তু, এবং তাদের যে এই যে দুর্বৃত্তপনার জন্য যে অর্থায়ন, এই অর্থায়ন বন্ধেও রাষ্ট্র এবং সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে, এই কথাগুলো আছে। সেই জায়গায় এই মুহূর্তে এই দাবিটি আমাদের করা দরকার। সেটি হচ্ছে ট্রাইব্যুনাল যে অভিমতগুলো ব্যক্ত করেছেন, এই অভিমতের আলোকেই সরকারকে এগুলো পর্যালোচনা করা এবং এই পর্যালোচনার ভিত্তিতে ওই অভিমতগুলোকে বাস্তবায়িত করার জন্য প্রয়োজনে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা। আচ্ছা রানাদা, আপনাকে আমি একটু সূত্র ধরিয়ে দিই যে কামরুজ্জামানের মামলায় প্রসিকিউটর তুরিন আফরোজ কিন্তু এই বিষয়টা বলেছিল যে সোহাগপুরের ওই বিধবাদের কথা বলতে গিয়ে যে নির্যাতিত নারীদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ যেটা রানাদা বললেন সেখানে বলা হয়েছিল তারা ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে, কিন্তু যেহেতু এই নিয়ে কোনো আইন নেই সেজন্য তারা এটা দিতে পারছেন না। সেজন্য আমরা আইনমন্ত্রীকে বলেছি অবিলম্বে আপনারা আইন করুন, এদের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে এই ভিকটিমদেরকে, গণহত্যার যারা শহীদ হয়েছেন, যারা নির্যাতিত হয়েছে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। শাহরিয়ার ভাইয়ের এই প্রসঙ্গ ধরেই একটি কথা বলতে চাই যে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে ট্রাইব্যুনাল যে অভিমতটি দিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের মধ্যেই লেখা আছে যে ক্রিমিনাল অর্গানাইজেশনের কিন্তু এই আইনের আওতায় বিচার করা যাবে। এবং আপনারা জানেন যে জামায়াত ইসলামের ব্যাপারে তদন্ত হয়েছিল এবং তদন্ত সংস্থা তারা তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর মহোদয়ের কাছে তদন্ত প্রতিবেদন এবং দলিলাদি তারা উপস্থাপন করেছিল। এটি করার পরে চিফ প্রসিকিউটর মহোদয় প্রসিকিউটরদের 5 জনকে নিয়ে একটি প্যানেলও করে দিয়েছিলেন, এবং এই প্যানেলটি যখন তথ্যপাত্রগুলো বিচার বিশ্লেষণ করে যখন আনুষ্ঠানিক অভিযোগ প্রণয়নের প্রক্রিয়ায় যাচ্ছিল, তখনই আইনমন্ত্রী বললেন, নতুন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব বললেন যে এই আইনের একটি সংশোধনী আনা প্রয়োজন। কিন্তু এবং ঘাতক দালাল নির্মূল কমিটির একটি সভায় আইনমন্ত্রী সেখানেও বলেছিলেন, যখন কথাটি উঠল, তিনি 25শে মার্চের আগেই তিনি বলেছিলেন যে পার্লামেন্টে এই আইনটি গৃহীত হবে। কিন্তু আজকে তো 25শে মার্চ অতিক্রান্ত হওয়ার পরেও আজকে দীর্ঘ সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। তো আজকে আমি যতটুকু জানতে পেরেছি যে মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ সাহেব, তিনিও কিন্তু আজকে বলেছেন যে এই সংশোধনী আইনটি হবে। যদি আইনের সংশোধনী হয়, তাহলে পরে যে জনগণের যে দাবিগুলো উঠেছে যে জামায়াত ইসলামে ক্রিমিনাল অর্গানাইজেশন শুধু করলেই হবে না, এই যে তার অর্থায়নের জন্য তার যাবতীয় যে সমস্ত তার কার্যক্রমগুলো আছে এবং সম্পত্তিগুলো তাদের যা যা আছে বাজেয়াপ্তকরণ, এই যে ক্রিমিনাল অর্গানাইজেশনের সাথে যুক্ত যারা, এগুলো সেখানে যদি সংশোধিত আইনের মধ্যে যদি এগুলোকে সুনির্দিষ্টভাবে যদি দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে এই যে জনগণের যে দাবি যে তাদের যেখান থেকে দুর্বৃত্তায়নের জন্য যে অর্থের যোগানগুলো আসছে, এগুলো বন্ধ করার যে ব্যাপারগুলো আসছে, যদি ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে যদি বিচারে শাস্তি হয়, তাহলে এই শাস্তির আওতায় যদি মাননীয় ট্রাইব্যুনাল এই নির্দেশনাগুলো দেন, তাহলে তো সেই অনুযায়ী সেই রায়ের বাস্তবায়ন হতে পারে। অতএব এটা যত দ্রুত সম্ভব
তত দ্রুতই আমি মনে করি যে এই সংশোধিত আইনের সংশোধনটা হওয়া প্রয়োজন, এবং ক্রিমিনাল অর্গানাইজেশন হিসাবে জামায়াতে ইসলামের বিচারের প্রক্রিয়াটিকেও এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় সবারই আজকে দায়িত্ব হয়ে পড়েছে। আপা, আপনাকে আপনি আমাকে একটু বলবেন যে ছোটকালে যখন আপনি মানে সেই সময়ের কথা যেখানে নিগৃহীত হওয়ার কথাগুলো আপনার প্রচন্ড ভাবে আপনাকে হ্যামার করত, এরকম একটা জিনিস যেরকম মনে হচ্ছে যে না এরকম জিনিস, ওই জিনিসটা আপনি কখনো ভুলতে পারেন না। একটা দেশে বাস করছেন, স্বাধীন দেশে বাস করছেন, আপনার ফাদার শহীদ হয়েছেন, এরপরে আপনি দেখছেন যে তারা বহাল তবিতে থাকছে এবং ইয়ে করছে, এবং আপনি প্রতিবার এরকম পরিবার নিগৃহীত হচ্ছে, এইরকম একটা জিনিস। আমার সবচেয়ে বড় যে জিনিসটা রয়ে গেছিল তখন, আমার কেন আমাদের পরিবার সবারই, নিখোঁজ মানুষটির কোনো খবর নেই। আমাদের যে অপেক্ষা, সেই অপেক্ষাটা তো এটা রয়ে যাবে, এটা সারা জীবনের জন্যই থাকবে। আমি জানি এটা একদম ভেতরেই গেঁথে আছে। আমি জানি যেসব পরিবারগুলো থেকে নিখোঁজ হয়, যাদের খোঁজ পাওয়া যায় না, তাদের একটা অপেক্ষা থাকেই। সেখান থেকে প্রতিদিনের রুটিনে হয়তো জড়ো হতো যেটা, যে বাবা আসলে সব ঠিক হয়ে যাবে। আমি তো খুব ছোট ছিলাম, 3 বছরের ছিলাম। যেই জিনিসগুলা ধরেন মাকে দেখেছি, শিমুল খালাকে দেখেছি, আমার নানিকে দেখেছি, যে অপেক্ষা করার যে ব্যাপারটা, যে এখান থেকে সব ঠিক হয়ে যাবে, সেখানে গিয়ে যে আবছা আবছা আলোতে যখন আমি আমাদের সময়ের যে ভালো সময়টুকু আমরা 75-এর আগে পেয়েছি, যে যখন তখন তো আমরা যেতাম ওনাদের বাসায়, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বাসায় যেতাম। আমাদের চাওয়া, আমাদের একটা জায়গা ছিল, কিন্তু বাবা নেই তো কি হয়েছে, একটা জায়গা আছে আমাদের চাওয়ার, আমাদের দুঃখ বোঝার, এবং একবারেই সব হয়ে যেত ওখানে গেলে। সেখান থেকে যে 75-এর পরে যে ব্যাপারগুলো চলে এসেছিল, যে একেবারেই মুখ বন্ধ সবার, আমার চেনা মানুষদেরকে আমি চিনছিলাম না, আমার চেনা মানুষরা যারা বড়, যারা আমাদের সব সময় গাইড করেছেন, আমাদের পাশে থেকেছেন, তারাই চুপ হয়ে গেছে। সেখানে সেই সময়টায়, ওই বয়সেই তখন আমি বুঝে গেছিলাম যে আমাদের ভালো থাকা কবে হবে আমরা জানি না, এই জিনিসটা আমরা বুঝে গেছিলাম। এবং তখন থেকে যেই যুদ্ধটা আমাদের পরিবারের, আমার মতো আরো হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আছে এরকম, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থারও পরিবার এখনো আছে। আমি জানি যে অনেক খারাপ অবস্থায় তারা দিনানুপাত করে, কারণ একটি পরিবারের যখন উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ করে এভাবে চলে যায়, সেই পরিবারই শুধু জানে যে কি হারিয়েছে। তো সেখান থেকে আমাদের ওখানে চলে এসলাম কেন, আমার নানি, মামা, খালারা যারা ছিলেন, আমার মামারা তো অসুস্থ হয়ে গেছিলেন, কারণ বাবার সাথে ধরা পড়েছিলেন তারা 4 জন, একেবারেই অনেক বছর তারা অসুস্থ ছিলেন ওইভাবে। সবকিছু মিলিয়ে আসলে আধারিতে যেটুকু আমি বললাম না, যে আপনি ঠিক ধরতে পেরেছেন, আমার 82 সালের যে উচ্ছেদটা, এটা চোখ থেকে, মুখ থেকে, মন থেকে কখনো চলে যায় না, কখনোই যায় না। এটা বয়সের সাথে সাথে বিভিন্ন জিনিসের সফলতা, বিভিন্ন আলোর জিনিসগুলা যখন দেখি, আমাদের পক্ষে যখন বাংলাদেশ কথা বলে, তখন সেটা দিয়ে হয়তো ঢেকে চলে যায়, কিন্তু এটা যাবার নয়। আমি এর কথা সূত্র ধরে একটা বলতে চাইছি, যে আমার ছবিতে আছে যে চাঁদপুরের পাটোয়ারি, যে তাকে যে কি নৃশংসভাবে হত্যা করলো। তো তার ছেলেকে আমি যখন ইন্টারভিউ নিলাম, ছেলে খুব অবস্থাপন্ন বিষয়ে, পরবর্তীকালে ভালো অবস্থায় আছে, সে বাবার লাশ তারা পায়নি, এবং এটা বলতে গিয়ে সে হাউমাউ করে কেঁদে ফেললো, বলে দেখেন আমাদের এই দুঃখ, যে বাবার লাশটা আমরা দেখলাম না, তাকে কবর দিতে পারলাম না, কবর একটা থাকলে জিয়ারত করতে পারতাম, বাবা আমাদের আছে, মরে যাওয়ার পরে মৃত্যুদিনে স্মরণ করার, অথচ এই যুদ্ধাপরাধীদের কি ঘটা করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা কবর দেওয়াচ্ছি, জানাজা পড়াচ্ছি, সবকিছু সরকার করে দিচ্ছে। তো এই যে যুদ্ধাপরাধীদের, গণহত্যাকারীদের, তারপরেও তাদের জন্য কিন্তু হাহাকার করবার লোকের অভাব নেই। ফেসবুক খুলে দেখো, তাদের সন্তানরা বলছে কত রকম অত্যাচার করেছে। কিন্তু 30 লক্ষ শহীদ পরিবারের কথা ভাবুন, তাদের যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি, শাওনের বাবা সহ, এরকম শহীদুল্লাহ কায়সার সহ, এরকম। কিন্তু এই বিবরণ, নির্যাতনের বিবরণগুলো কিন্তু আলতাফ মাহমুদের সঙ্গে যারা ছিলেন, বেঁচে আসতে পেরেছেন, প্রত্যেকেই দিয়েছে যে কি নৃশংস নির্যাতন করেছে সেই অমর 21-এর সঙ্গীতের সুরকারের উপর, এবং আলতাফ মাহমুদের উপর, এরকম শিল্পীদের উপর, বুদ্ধিজীবীদের উপর, যে যাদেরকে
পরবর্তীকালে মোহাম্মদপুর জুয়েল। ট্রেনিং সেন্টারে এসে রাখা হয়েছিল। এই যারা ফিরে এসছেন দেলোয়ারের জবানবন্দিতে বহু জায়গায় ছাপা হয়েছে। এই অত্যাচারগুলো কিন্তু আমাদের শ্রেষ্ঠ মানুষদের, শিল্পীদের, মনীষীদের করা হয়েছে, অথচ আমরা তাদের হত্যাকারীদের জেলখানায় তাদেরকে ডিভিশন দিচ্ছি, তাদেরকে পিজি হসপিটালের কেবিনে রাখা হচ্ছে, সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, সর্বোচ্চ আইনি সহযোগিতা দেওয়া হচ্ছে, এবং মরে যাওয়ার পরও তাদের এরকম জাঁকজমক করে তাদের কবর দেওয়া হচ্ছে। কেন? আমরা তো বলেছিলাম যে কি এদের জন্য একটা নির্দিষ্ট কবরস্থান করে দেওয়া হোক এবং সমস্ত রাজাকারদের যাতে এক জায়গায় কবর দেওয়া হবে, জাপানে যেটা করা হয়েছিল, যাতে করে আমরা গিয়ে থুতু দিতে পারি। কিন্তু আর রাষ্ট্র কিন্তু সেগুলো করেনি। এই ক্ষোভটা কিন্তু শহীদ পরিবারের থেকে যাবে। আপনি কি বললেন, আপনার কি? আমি ছোট মাথায় যতটুকু বুঝি, মানবতা বিরোধী অপরাধ আজকে বলছেন, আর মানবতা, হ্যাঁ, ছেলেদের কথা মানবতা, হ্যাঁ, কালকে বলছিলাম। আমি গতকালকে একটা প্রস্তাব উপস্থাপনা করেছি যে যুদ্ধ অপরাধী প্রমাণ হবার সাথে সাথে কেন নয় এদের বংশধরদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, সহায় সম্পত্তি বাজেয়াপ্তর সাথে এদের বংশধরদের যদি নাগরিকত্ব কেড়ে না নেই, আপনার কি মনে হয় না যে ওরা যেই, আমি একা শাওন মাহমুদ, গতকাল আমি দেখছিলাম নিজামীর পরিবারের কিন্তু 24 জন। আমি যখন ভার্সেস করি যে আমি একা 24 জন, হ্যাঁ, আমি হয়তো আলতাফ মাহমুদের মেয়ে, আমি জানি আমি লড়াই করে বাঁচতে শিখেছি, অসম্ভব সাহস রাখি মনে, আমি মরে গেলেও আমি তাদেরকে লড়াই করেই হয়তো মরবো তাদের সাথে। কিন্তু আপনি খালি অনুপাতে দেখেন, আমি একা, ওরা 24 জন। এই 45 বছরে তাদের বংশ বিস্তার, শুধু বলছি না, তাদের অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন রকমের যে বিস্তারগুলো, এগুলো প্রতিরোধ করবার জন্য হলেও কিন্তু নাগরিকত্ব বাতিলটা খুব 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 জরুরি আমার কাছে যেটা মনে হয়। তার পরবর্তী যেটা যেমন যুদ্ধ অপরাধীদের বিচারটা 72 সাল থেকেই তো চাওয়া হচ্ছে, সেটার সূত্র ধরে কিন্তু এখন আমরা অনেক রকমের শাখা প্রশাখা এবং আমাদের চাওয়াগুলা বেড়েছে। হ্যাঁ, একটা মূল দাবি থেকে কিন্তু আমরা অনেক কিছু বলতে পারছি, আমরা চিহ্নিত করে দিতে পারছি যে রাজাকার। এবং চাচুরা যেটা বলছেন যে রাজাকারদের জন্য যে আইনজীবীরা দাঁড়ায়, তারাও আসলে চিহ্নিত করে রাখা উচিত। যে আমি যেরকম ভাবতে পারি না যে এখন এত সুন্দরভাবে এই রায়গুলা কার্যকর হচ্ছে এবং রায়গুলা চলছে, আমি জানি, ঠিক সেরকমই আমার মাথার মধ্যে কখনো ছিল না যে এরকম একজন মুজাহিদ অথবা সাকার পিছনে বিভিন্ন লবিস্ট এবং আইনজীবীরা যেভাবে দাঁড়িয়ে থাকেন এবং কথা বলেন, হ্যাঁ, আমি এটা আমার মাথায় আসে না। এই বিস্তারগুলো কিন্তু অর্থনৈতিক দিক থেকেও এসছে, বিস্তারগুলো কিন্তু শুধু বংশ নয়, চারিদিক থেকেই তারা করেছে। তো এই জায়গাগুলা আটকাতে হলে আমার কাছে মনে হয় যে শুধু সম্পত্তি বাজেয়াপ্ত না, প্রমাণ হওয়ার সাথে সাথে নাগরিকত্ব বাতিলটা অনেক অনেক জরুরি, তা আমার কাছে মনে হয়। আমার বোন যে কথাটি বললেন সেটি হলো, নাগরিকত্ব আইনের কিন্তু একটা সংশোধনী আনা হচ্ছে। সেই নাগরিকত্ব আইনের মধ্যে আমার বোন ইতিমধ্যে যে দাবিটি করেছেন যে যুদ্ধাপরাধীর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না, অলরেডি নাগরিকত্ব আইনের আওতায় কিন্তু এগুলোকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। যদিও এই প্রস্তাবনার কেউ কেউ বিরোধিতা করছেন মানবাধিকারের লঙ্ঘনে এই কথাগুলো বলে, কিন্তু আমি মনে করি যে নাগরিকত্ব আইনের এই যে সংশোধনের যে সুপারিশে এই দাবিটি আনা হয়েছে, জোরের সাথে এই দাবির সপক্ষে গোটা জাতির দাঁড়ানো দরকার। আমি একটু এর সঙ্গে যুক্ত করতে চাই, এই যে রাজনীতিটা, জামাতের যে রাজনীতি, গণহত্যার রাজনীতি, এটা তো সন্তানদের মধ্যেই কিন্তু থেকে যাচ্ছে। নিজামীর শেষ চিঠিটা আমার হাতে আছে, তার স্ত্রীকে লিখেছেন, সন্তানদের সম্পর্কে বলে দিচ্ছেন তিনি, তারা যেন তার আব্বার দেখানো পথেই চলে। আব্বার দেখানো পথ মানে হচ্ছে 71-এর সেই গণহত্যা। তো এইটা যদি আপনি বন্ধ করতে চান, এই সন্তানদের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া, যেটা শাওন দাবি করেছে, অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। আমরা এই রাজনীতি বাংলাদেশে থাকতে দেব কিনা, যে রাজনীতি ইসলামের নামে গণহত্যা সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধকে বৈধতা দেয়, যে রাজনীতির কারণে এখনো ভিন্ন মতের মানুষ, ভিন্ন ধর্মী মানুষদেরকে হত্যা করা হচ্ছে। হত্যার মিছিল তো শেষ হয়নি। 71 সালে যেভাবে শুরু হয়েছিল, এখনো সেটা অব্যাহত রেখেছে জামাত এবং তাদের সহযোগীরা। সেই জন্য এখন জামাতের বিচারটা এত জরুরি হয়ে উঠেছে। তার মানে এই ইয়ার মধ্যে এখন তো আপনি বললেনই যে এটা সংসদে নাগরিকত্ব আইনের সংশোধনী যেটা ইতিমধ্যে
ক্যাবিনেট পাশ করিয়ে দিয়েছে, তাতে এই বিষয়টি আছে। সম্ভবত এটা এখন আপনার বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আর কি। তো সেদিন দেখলাম যে আলোচনার এক জায়গায় কেউ কেউ বলেছেন যে পিতার অপরাধের কারণে যদি পুত্র এবং প্রজন্মান্তরে যদি এটা হয়, তাহলে এটা মানবাধিকারের লঙ্ঘনের বিষয়টি হবে কি না। রানাদা, ওইখানে কিন্তু আমরা অবজারভেশন দিয়েছি, সেই পুত্রকে অফিসিয়ালি পিতার অবস্থান ডিজোন করতে হবে, তার রাজনীতিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে হবে, যেভাবে আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি করেছেন। তারা যদি সেটা করে তবেই তারা বাংলাদেশের নাগরিকত্ব পাবে। যাক, ওটা ওরা বলেছে, কিন্তু আমি মনে করি যে আমার বোন যে দাবিটি উত্থাপন করেছেন এবং যেটি আইনে আছে, এটার সপক্ষে একটা জোরালো জনমত গড়ে তোলা দরকার। তার কারণটা হলো যে শাহরিয়ার ভাই যেটা বলেছেন, তারা যদি বলে যে এখন তো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি যুদ্ধাপরাধীর ছেলে সে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আপনার প্রতীক নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, পরে যখন হাউকাউ হলো তারপর তাকে বাতিল করা হলো, তাহলে প্রশ্ন হচ্ছে জার্সি বদল করা এটা তো শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমাদের পুরনো বাংলা প্রবাদ আছে, কেউটের বাচ্চা কেউটে হয়, ঢোড়া হয় না, এটা মনে রাখতে আমি হবে। সেটাই বলছি। অতএব এই জায়গা নিয়ে এই দাবিটি পক্ষেই জোরালো জনমতটা হওয়া যাওয়া বাঞ্ছনীয়। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।